উত্তরের জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়া যশোর টু সাতক্ষীরা রোডের ওপর দিয়ে দ্রুতগতিতে চলছে তিনখানা গাড়ি। মাগরিবের আজান পড়ল কিছুক্ষণ আগে। আবছা অন্ধকারে গাড়িগুলো ছুটে চলেছে তাদের উদ্দেশ্য হাসিল করতে। গাড়িগুলো এসে থামলো একটা নির্দিষ্ট জায়গায়। তিনটা গাড়ির মাঝের সাদা গাড়িটার মাঝখানের সিটে সাদা রঙা কোট প্যান্ট পরে বসে আছে লুকাস। তার সামনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে দিয়েগো। লুকাস গোপে তা দিচ্ছে। কিছুক্ষণ পর সে দিয়েগোর উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠল, দিয়েগো, তুমি কি নিশ্চিত এই জঙ্গলের ভেতর সত্যিই কিছু একটা চলছে? দিয়েগো লোকটা দৃঢ় বিশ্বাসের সাথে বলল, হ্যাঁ বস। আপনার কথা মতো কাল রাতে আমাদের কয়েকটা ছেলে সাফওয়ানের বাড়ির ওপর নজর রাখছিল, আর তখনই ওরা দেখতে পায় এই বাড়ির দুইটা ছেলে মাঝরাতের পর বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমাদের ছেলেরা চুপিসারে ওদের পিছু নেয়, কিন্তু ওই জঙ্গলের কিছু একটা ছিল। ওরা দুজন বাদেও ওই ছেলে দুইটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই থেমে যায়। সেই অন্য কোনো কিছুটা ওদের সামনেই ছিল, কিন্তু যখন সেই অদ্ভুত জিনিসটা পালিয়ে যেতে নেয় তখন ওই দুইটা ছেলেও ছত্রভঙ্গ হয়ে যায়। দুজন দিদিকে দৌড় দেয়। একজন ওই নাম না জানা প্রাণীটার পেছন দৌড়ায়, আর অন্যজন আর একদিকে দৌড়ায়, যার কারণে আমাদের ছেলেরা আর ওদের পিছু নিতে পারেনি। তাই আমার ধারণা এইখানে কিছু একটা হচ্ছে। আর ওই পালিয়ে যাওয়া জিনিসটা বা কি সেটাও ভাবনার বিষয়। আমাদের ছেলেরা বলেছিল ওইখানে নাকি দুইটা চোখের মতো কিছু জ্বলজ্বলে করছিল, আর সেটা দেখেই মূলত সেই ছেলে দুটা থেমে গেছিল। জ্বলজ্বলে চোখের কথা শুনেই লুকাস উত্তেজিত হয়ে গেল। নিজের সিটে নড়েচড়ে বসে সাবধানী গলায় বলল, তাহলে ওইটাই সাফওয়ান? কারণ হারবার্ট আমাকে বলে দিয়েছিল সাফওয়ানের চোখ নাকি অন্ধকারে উজ্জ্বল হয়ে থাকে। ওর চোখ দুইটা এতটাই উজ্জ্বল যে দিনের বেলাতেও নাকি সেটা বোঝা যায় যদি খেয়াল করে দেখা হয়। ওয়েল ডান দিয়েগো, তুমি এতদিনে একটা কাজের কাজ করেছো। আমি $1,000,000 থেকে $10,000 আমি তোমাকে দেব যদি সাফওয়ানকে তুমি আমার হাতে জীবিত তুলে দিতে পারো। দিয়েগো নিজের প্রশংসা শুনে খুব খুশি হলো, আর লুকাসের $1,000,000 থেকে কিছু ভাগ পাওয়ার আশায় ওর চোখ দুইটা চকচক করে উঠল। লুকাসের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়েও লুকাসের অনুমতি নিয়ে দলবল সহ নেমে পড়ল গাড়ি থেকে, আর তারপর ভারী অস্ত্রসজ্জিত লোকগুলোকে নিয়ে ঢুকে গেল জঙ্গলের ভেতর। ল্যাবের রুমের বিছানায় উপুর হয়ে শুয়ে আছে সাফওয়ান। ওর পাশে বিছানার ওপরেই বসে আছে সাফিন, আর ওদের পাশে চেয়ার টেনে নিয়ে থমথমে মুখে বসে আছে রাফসান। সাফিনের হাতে একটা স্যুপের বাটি, তা থেকে চামচে করে সাফওয়ানকে খাওয়ানোর চেষ্টায় আছে ও, কিন্তু সাফওয়ান খাচ্ছে না, ওইভাবেই পড়ে আছে বিছানার ওপর। কাল রাতে সাফওয়ানকে নিয়ে ওরা বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সাফওয়ান যেতে রাজি হয়নি। অগত্যা ওরা দুজনও সাফওয়ানের সাথে ল্যাবে চলে এসেছে। সাফওয়ানের খুব গোছালো রুমটা অগোছালো হয়ে পড়েছিল, সেটা অতি যত্নের সাথে গুছিয়ে দিয়েছে ওরা দুজন মিলে। পচা গরুর মাংসের প্যাকেটটা নাকমুখ চেপে বাইরে ফেলে এসেছে সাফিন। এরপর এয়ার ফ্রেশনার দিয়ে রুমটাকে মোটামুটি থাকার মতো করে ফেলেছে ওরা। সাফওয়ানের শরীরের অবস্থা খুবই খারাপ। কাল রাতের ওই ঊর্ধ্বশ্বাসে ছোটার পর শরীরটা আরো খারাপের দিকে গেছে। শরীরটা যেন কঙ্কালসার হয়ে গেছে। রুমাইশার সেই নীলের ওপর সাদা ফুলের কামিজটা এখনো বুকে জড়িয়ে আছে ও। সাফিন চেষ্টা করছে সাফওয়ানকে একটু কিছু হলেও খাওয়ানোর, কিন্তু সাফওয়ান নিজের সিদ্ধান্তে অটল। রিমুকে না পাওয়া পর্যন্ত কিছুই মুখে নেবে না ও। ওর শরীরের দিকে তাকানো যাচ্ছে না। খোলসগুলো শরীরের বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে আসছে কঙ্কালসার দেহের ওপর। সেগুলো অদ্ভুত আর ভয়ঙ্কর দেখাচ্ছে। রাফসান কয়েকবার অনুরোধ করলো সাফওয়ানকে খেয়ে নিতে, কিন্তু কারুর অনুরোধই কোনো কাজ হলো না। সাফিন একবার ভাবলো মাকে ডেকে নিয়ে আসবে এখানে, কিন্তু মা যদি সাফওয়ান ভাইয়াকে এই অবস্থাতে দেখে তাহলে মাকে সামলাতে আরো দুজন লাগবে। কিন্তু সাফওয়ানকে খাওয়াতে তো হবে, এইভাবে না খেয়ে থাকলে তো ওকে বাঁচানো যাবে না। সাফওয়ানের শরীরের বিন্দুমাত্র শক্তিও হয়তো এখন আর অবশিষ্ট নেই। কাল রুমাইশা ছুটে যে কোন দিকে গেল তা
বুঝতে পারল না ওরা কেউই। রাফসান সাফিনকে সাফওয়ানের ল্যাবের দিকে পাঠিয়ে দিয়ে নিজে ছুটেছিল রুমাইশার পেছনে। কিন্তু কিছু দূর যাওয়ার পর রুমাইশাকে ও আর পেলই না। যেন রুমি হাওয়ায় মিলিয়ে গেল একেবারে। এদিক ওদিক যত দিকে ছুটল রাফসান, কিন্তু অন্ধকারের ভেতর কিছুই পেল না ও। ওর মনে হাজারখানেক প্রশ্ন উকি দিয়ে আছে, কিন্তু একটারও উত্তর নেই। সাফওয়ানকে যে জিজ্ঞেস করবে তারও উপায় নেই, কারণ সে নিজেই মরতে বসেছে। অগত্যা মাথার ভেতর কিলবিল করা অজস্র প্রশ্নগুলোকে মাথাতেই চেপে রাখল রাফসান। জঙ্গলের ভেতর দিয়ে সন্তর্পণে এগিয়ে যাচ্ছে দিয়েগো আর ওর সাথের ছেলেরা। দিয়েগো চলেছে সবার আগে, পেছনে ওর দলের অন্যান্য সদস্যরা। চারিদিকে সতর্কতার সাথে দৃষ্টি দিচ্ছে ওরা। চোখে ওদের অত্যাধুনিক নাইট ভিশন স্পেকটেকলস, কারণ যে কোনো আলোর উপস্থিতি প্রতিপক্ষকে সজাগ করে তুলবে। জঙ্গলের প্রতিটা আনাচে কানাচে নিঃশব্দে সার্চ করছে ওরা। কিছু দূর যাওয়ার পরই ওরা একটা পায়ের হাঁটার রাস্তা দেখল। রাস্তাটা চোখে মেলানোর মতো নয়, কিন্তু তীক্ষ্ণ চোখে খেয়াল করলেই বোঝা যাচ্ছে এই পথ দিয়ে কারো নিয়মিত বা অনিয়মিত যাতায়াত হয়। দিয়েগো আঙুল দিয়ে ইশারা করে পেছনের ছেলেগুলোকে দুই দলে ভাগ হয়ে যেতে বলল। এক দলকে ইশারাতে যেতে বলল জঙ্গলের পূর্ব দিকে, অন্য দলটাকে নিজের সাথে নিয়েও হাঁটা ধরল সদ্য পাওয়া কিঞ্চিত মাটি বের হয়ে যাওয়া সরু রাস্তাতে। সাফওয়ান ঘুমিয়ে গেছে, ক্লান্ত শরীরটা আর জেগে থাকতে পারছে না। সাফিনের হাতের স্যুপের বাটিটা সেভাবেই ধরা আছে, এক ফোঁটাও সাফওয়ানের পেটে যেতে পারেনি। সাফিনও আগের মতো করেই বসে আছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রাফসান নিচু স্বরে বলে উঠল, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিছুই হবে না। আমার বোনটা হারিয়ে যেতে চাইছে। ও যতক্ষণ না চাইবে ততক্ষণ আমরা ওকে খুঁজে পাবো না। কিন্তু সাফওয়ানকেও তো আমরা হারাতে পারবো না। আমার মনে হয় তোর মাকে বিষয়টা জানানো উচিত। তিনি এলে হয়তো সাফওয়ানকে একটু বুঝিয়ে সুঝিয়ে কিছু খাওয়াতে পারবে। আমি যদি সেদিন রুমিকে একটিবারের জন্য জানাতে পারতাম সাফওয়ানের এই অবস্থা সম্পর্কে, তাহলে হয়তো ও ফিরে আসতো, এইভাবে পালিয়ে বেড়াতো না আমাদের থেকে। সাফিন ভাবুক ভঙ্গিতে বলল, আমার মনে হয় রুমি আপু এইখানেই আগে থেকেই ছিল না। কারণ আমরা এতদিন ধরে খুঁজেছি আপুকে, এই জঙ্গলের প্রতিটা কোণায় আমরা খুঁজেছি, কিন্তু আপুকে পাইনি। আপু যদি এখানেই থাকতো তাহলে একটাবারের জন্যও কারো না কারো চোখে পড়তো আপুর কোনো চিহ্ন। হয়তো আপু অন্য কোথাও ছিল আর কাল রাতেই হয়তো এসেছে কোনো কারণে, আর হয়তো আমাদের সামনে বেঁধে গেছে। নইলে যে পালিয়ে বেড়াচ্ছে সে তো ইচ্ছা করে কারো সামনে চলে আসবে না, বলো? রাফসান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রুমের ভেতর পায়চারি করতে করতে বলল, হ্যাঁ, তোর কথাই যুক্তি আছে। ব্যাপারটা আমিও ভেবেছি, কিন্তু ও আবার ফিরে এসেছিল কেন? আমাদের কাছে ফিরে আসার জন্য যে আসেনি সেটা তো ক্লিয়ার, অন্য কোনো কারণে ও এসেছিল এখানে। রাফসান আবার চেয়ারের দিকে এগিয়ে এসে সাফিনের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় এখন নেই। সাফওয়ানকে এইভাবে ওর মন মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না। আমাদের কিছু একটা করতে হবে। ওর যা অবস্থা দেখছি তাতে ও এমন করলে বেশি দিন বাঁচবে না। ওর শরীরের আর কিছুই বাকি নেই। ওর পিঠের কাছটাতে দেখ, ঘা হওয়ার রাস্তা আছে। আর কয়েকদিন গেলেই ওর শরীরের ইমিউন সিস্টেম পুরো ডাউন হয়ে যাবে। তখন ওই কালো কালো দাগগুলো সব দগদগে ঘায়ে পরিণত হবে। তুই এখনই গিয়ে রুনিয়া ফুপিকে নিয়ে আসবি, সাথে আরো কিছু খাবার দাবার আনবি। রুনিয়া ফুপিকে ওর এই অবস্থা দেখানো আমাদের উচিত না, কিন্তু আমাদের আর কিছুই করার নেই। আমি এখানেই থাকছি, তুই এক্ষুনি যাবি, গিয়ে আবার ফিরে আসবি। সাফিন আচ্ছা বলে সুফের বাটিটা বিছানার সাইড টেবিলের ওপর রেখে দিল। রাফসান কিছু একটা মনে করে বলল, স্বাভাবিকভাবে হেঁটে বাড়িতে গেলে 15 মিনিট মতো সময় লাগে। 15 মিনিট পর তুই আমাকে ফোন দিবি। 1 মিনিট সময়ও যদি বেশি লাগে তবে আমি তোকে ফোন দেব। তবে তুই ফোন রিসিভ করবি না, কল কেটে দিয়ে আমাকে মেসেজ করবি যে তুই কোথায় আছিস আর তোর পৌঁছাতে আর কতক্ষণ লাগবে, মনে থাকবে? রাফসানের এমন হঠাৎ সাবধানতার কারণ বোধগম্য হলো না সাফিনের। তবুও মাথা নেড়ে রাফসানের আদেশ মেনে নিয়ে ও গোছগাছ করে বের হলো ল্যাব থেকে। আজও
টর্চ নেই ওর কাছে, কারণ পুলিশেরা ওদের বাড়ির আশপাশটা শকুনের দৃষ্টিতে নজর রাখছে। যদিও তাতে কোনো লাভ হচ্ছে না বলে শাফিনের মনে হচ্ছে। শুধু শুধু ওদেরকে ভোগান্তি দেওয়া ছাড়া পুলিশগুলো আর কিছুই করছে না। ল্যাব থেকে বের হয়ে শাফিন পা বাড়ালো বাড়ির দিকে। দিয়েগো ওর দলবল নিয়ে সরু রাস্তাটা ধরে এগোতে এগোতে এসে থামলো একটা ভাঙাচোরা ভুতুড়ে কুঁড়েঘরের সামনে। কিন্তু সেটা এতটাই জরাজীর্ণ যে এর ভেতরে কেউ থাকবে বলে মনে হয় না। আর এত ছোট জায়গার ভেতরে একজন স্বাভাবিক মানুষ কোনোভাবেই থাকতে পারে না। তবুও সাবধানের মার নেই। দিয়েগো ওর সাথের একটা ছেলেকে বলল কুঁড়েঘরটার ভেতরটা একবার দেখে আসতে। ছেলেটা কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়ে ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আসলো। না, তেমন সন্দেহজনক কিছুই নেই। কুঁড়েঘরের হাড়পাঁজটা সব বেরিয়ে গেছে। ঘরের চালা নেই এক পাশ থেকে। সে পাশে বৃষ্টির পানি পড়ে শ্যাওলা ধরে গেছে। সমস্ত মেঝে পাতা দিয়ে পরিপূর্ণ। এইখানে আর কিছুই বা থাকবে না। কয়েক রকমের পোকামাকড় ছাড়া এখানে আর কিছুই নেই। রাতের আধারে পোকামাকড়ের কামড়ের ভয়ে ছেলেরা আরো এগোলো না। আরো একবার ভালো করে পর্যবেক্ষণ করে বেরিয়ে এলো। সেই মুহূর্তেই দিয়েগোর কানের ব্লুটুথ ডিভাইসটা শব্দ করে উঠল। পূর্ব দিকে যাওয়া দলটা কিছুই পায়নি ওদিকে। জঙ্গলটার একটা খাল জাতীয় কিছু আছে। ওর ওই পাশে আর জঙ্গল নেই। জঙ্গলের ডেডলাইট এইখানেই। দিয়েগো ওদেরকে ডিভাইসের মাধ্যমে বলল ফিরে এসে দিয়েগোর সাথে যোগ দিতে। তারপর কুঁড়েঘর থেকে বেরিয়ে ওরা অন্যদিকে গেল। শাফিন সাবধানে রাস্তা দেখে পার হচ্ছে। চাঁদের স্বল্প আলো ছাড়া আর এক টুকরো আলোও নেই। তার ভেতরেই যতদূর সম্ভব দেখার চেষ্টা করছে ও। মাটিতে থাকা সাপবিচ্ছু যে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ও। ধীরে চলার কারণে একটু সময় লেগে যাবে বাড়ি যেতে। রাফসান হয়তো কিছুক্ষণের মধ্যেই কল দিবে ওর কাছে। শাফিন একা হয় একটু ভয় ভয় লাগছে ওর। এই জঙ্গলের ভেতর এখনো পর্যন্ত একা ও আসেনি। একবার শুধু সাফওয়ানের পিছু নিয়েছিল একা, কিন্তু তখন তো সাফওয়ান ছিল। এখন তো তাও নেই। পুরোপুরি একা ও। মাথার ভেতর আজ পর্যন্ত দেখা সব হরহর মুভির সিনগুলো একটার পর একটা রিপ্লে হতে লাগলো ওর। আফসোস হলো ওর, কেন ও একা একা আসতে গেল। ও নিজে ল্যাবে থেকে গিয়ে রাফসান ভাইয়াকে তো পাঠাতে পারতো। কিন্তু তাতে অন্য সমস্যা হতো। রাফসান ভাইয়া তো ওর মতো এত ভালো করে রাস্তা চেনে না। ভাইয়া কোন দিকে যেতে গিয়ে কোথায় চলে যেত তার ঠিক নেই। আনমনে হাঁটতে হাঁটতে জঙ্গলের সেই খোলা জায়গাটায় চলে এলো ও। এখানে আসার পর একটু সাহস হলো ওর। হঠাৎ করে ফোন বেজে উঠল শাফিনের। বাড়ি যেতে আর বেশি পথ নেই, 2 মিনিটও লাগবে না। ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে স্ক্রিনে রাফসানের নাম দেখলো। বারণ সত্ত্বেও হাঁটতে হাঁটতেই কলটা রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ ভাইয়া, আমি প্রায় পৌঁছে গেছি। আর 2 মিনিট মতো লাগবে। রাফসান ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তার উত্তরে শাফিন বলল, ঠিক আছে আমি গিয়েই। কিন্তু পুরো কথাটা শেষ করতে পারল না শাফিন। তার আগেই পেছন থেকে কেউ একজন এসে শাফিনের মুখ চেপে ধরল, আর অন্য একজন এসে শাফিনের হাত দুটো পিছমোড়া করে ধরে ফেলল। ফোনটা পড়ে গেল মাটিতে। রাফসান ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকলো, কিন্তু শাফিনের আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ল্যাবের ভেতরে থাকা রাফসানের ঘাম ছুটে গেল। শাফিনের কোনো বিপদ হয়েছে, শাফিন বিপদে পড়েছে, শুধু এই কথাগুলোই মাথার ভেতর ঘুরতে লাগলো ওর। কিন্তু ও বেরোবে কিভাবে? ল্যাবের পাসওয়ার্ড তো ওর জানা নেই। শাফিনকে বলেছিল সাফওয়ান, ওকেও বলেছিল, কিন্তু ও ভুলে গেছে। ভাবনা চিন্তা না করেও সাফওয়ানকে ডেকে তুলল রাফসান। দুর্বল শরীরে ঘুমন্ত সাফওয়ান রাফসানের ডাকে পিটপিট করে চোখ মেলে তাকালো। আর ও তাকাতেই রাফসান উত্তেজিত গলায় বলল, ভাইয়া, শাফিন হয়তো কোনো বিপদে পড়েছে। ও বাড়িতে যাচ্ছিল, আমি ওর কাছে কল দিয়েছিলাম। কথা হতে হতেই হঠাৎ করে একটা শব্দ হলো, আর তারপর থেকে ওর কোনো সাড়া শব্দ নেই। ফোনের ওপাশ থেকে কেউ উত্তর দিচ্ছে না। আমি তো ল্যাবের পাসওয়ার্ড জানি না, তুমি দ্রুত কিছু করো। শাফিন। আর বিপদের কথাটা শুনেই সাফওয়ান হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়াতেই দুর্বলতার কারণে মাথাটা ঘুরে উঠল ওর। পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল ও। তারপর দ্রুত পায়ে উঠে পড়ল ল্যাবের সিঁড়ি বেয়ে। ওর পিছু পিছু গেল রাফসান।
ল্যাব থেকে বেরিয়ে বাড়ির রাস্তা ধরে ছুটল সাফওয়ান। ওর পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে রাফসান, কিন্তু সাফওয়ানের অত বড় বড় কদমের সাথে ও পেরে উঠছে না। তারপরও প্রাণপণে ছুটছে ও। আর সেই সাথে শাফিনের ফোনে কল দিচ্ছে বারবার। ছুটতে ছুটতে একসময় ওরা সেই খোলা জায়গা পেরিয়ে সামনে আসলো একটু। আর সেই মুহূর্তেই শাফিনের ফোনের রিংটোন কানে এলো ওদের। সাফওয়ান আর রাফসান দুজনেই চমকে উঠে সেদিকে গেল। শাফিনের ফোনটা পড়ে আছে মাটিতে। সাফওয়ান এগিয়ে গেল সেখানে। গিয়ে মাটিতে বসে পড়ে ফোনটা হাতে নিল। হাঁপাচ্ছে ও, দুর্বল শরীরে। এতখানি ছুটে প্রাণটা ওর যেন যায় যায় অবস্থা। রাফসানও ওর পেছনে এসে দাঁড়ালো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, আমার মনে হচ্ছে শাফিনকে কেউ কিডন্যাপ করেছে বা করতে চাইছে। আর এটা খুব সম্ভবত লোকাসের কাজ। ওরা আজ কয়দিন আশেপাশেই ঘুরঘুর করছিল। ওরা হয়তো বেশি দূর নিয়ে যেতে পারেনি ওকে। আশেপাশেই হয়তো আছে ওরা। আমাদেরকে আলাদা হয়ে ওকে খোঁজা উচিত। রাফসানের কথায় মাঝেই কান খাড়া হয়ে গেল সাফওয়ানের, সচকিত হয়ে আশপাশটাতে নজর বোলাতে লাগলো। আর তারপরেই রাফসানের দিকে হাত ইশারা করে থামিয়ে দিল ও। সাফওয়ানের ইশারা পেয়ে রাফসান চুপ হয়ে গেল। শাফিনের ফোনটা হাতে নিয়ে সাফওয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। সাবধানী চোখে এদিক ওদিক তাকালো ও। তারপর ধীর পায়ে সন্তর্পণে জঙ্গলের দক্ষিণের দিকে এগোলো ও। রাফসানকে ইশারায় ওইখানে দাঁড়াতে বলল। রাফসানের গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। আসন্ন বিপদ অনুমান করে ওর শরীরের কম্পন সৃষ্টি হলো। কিছু দূর এগোনোর পরই অন্ধকারে সাফওয়ান মিলিয়ে গেল। রাফসান ওখানেই দাঁড়িয়ে রইল। সাবধানে পা ফেলে নিঃশব্দে এগোচ্ছে সাফওয়ান। সচকিত দৃষ্টিতে আশপাশটা নজর বুলাচ্ছে ও। ওর চোখের প্রাকৃতিক নাইট ভিশন সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে ও। মাটিতে কিছু কিছু জায়গা বুট জুতার ছাপ। সেই ছাপ ধরেই ও এগোচ্ছে। শাফিনকে যারা ধরেছে তারা যে লোকাসের লোক ছাড়া আর কেউ না, তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে সাফওয়ান। কারণ কোনো পুলিশ বা সাধারণ কারো সাহস নেই এই জঙ্গলে আসার। আর সেটাও রাতের বেলা। জঙ্গলটা নিজেই ভৌতিক প্রতিচ্ছবি নিয়ে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে শহরের এই উত্তর দিকে। আরো কিছু দূর এগোতেই শুকনো ডালের মট করে একটা শব্দ শুনল ও। কেউ হয়তো ভুলবশত পা দিয়েছে কোনো শুকনো ডালের ওপর। কান খাড়া হয়ে গেল সাফওয়ানের। তড়িৎ গতিতে ও চোখ বুলিয়ে নিল ওর আশপাশটাতে। মাথার ভেতরটা ঘুরছে ওর। দুর্বলতাটা জেঁকে বসেছে শরীরে। চোখ দুইটা বন্ধ হয়ে আসতে চাইছে। তারপরও জোর করে চোখ দুইটা খুলে রেখেছে ও। নিজের আদরের ভাইয়ের কোনো ক্ষতিও হতে দেবে না। সাফওয়ান বুঝল লুকাসের লোকগুলো আশেপাশে আছে। প্যান্টের পকেটটা হাতড়ে দেখলো ও সাইডের শৌটটা আছে কিনা। হ্যাঁ আছে। পকেট থেকে বের করে হাতে নিল ও সেটা। তারপর সেই শুকনা ডালের মট শব্দের উচ্চের দিকে এগোলো ধীর পায়ে। খুব সাবধানে নিজের শরীরটাকে কেমোফ্লাজ করে প্রকৃতির সাথে মিশে নিল ও, যেন প্রতিপক্ষ সহজে বুঝতে না পারে ওর উপস্থিতি। তারপর ধীর গতিতে এগোতে এগোতে একসময় পেয়ে গেল সেই কাঙ্ক্ষিত লোকগুলোর সন্ধান। চারপাশে প্রায় জন 20 লোকজন সেট করে রেখেছে দিয়েগো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। ওর পাশেই একটা গাছের সাথে পিছমোড়া করে হাত বেঁধে শাফিনকে দাঁড় করিয়ে রেখেছে ও। শাফিনের মুখটাও বেঁধে রেখেছে যেন ও শব্দ না করতে পারে। দিয়েগোর সাথে ছেলেগুলো কয়েকটা শাফিনের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। আর অন্যরা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নিজের আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে। দিয়েগো ওর পাশে থাকা হেনরি নামক ছেলেটাকে শাফিনকে ইশারা করে দেখিয়ে বলল, হেনরি, এর দিকে ভালোভাবে নজর রাখবি। এ যদি পালাই তো আমাদের শিকারও পালাবো। এই ছেলেটা সাফওয়ান আহমেদের খুব কাছের কেউ। ওদের বাড়িতেই থাকে যেহেতু, সেহেতু সাফওয়ানের ক্লোজই হবে। তাই একে হাতছাড়া করা মানে শিকারকে হাতছাড়া করা। বিষয়টা মাথায় রাখবি। এরপর দিয়েগো শাফিনের গলায় একটা ধারালো ছুরি ধরে ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে দিল। তারপর শাফিনকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আমরা জানি তুমি খুব ভালো করেই সাফওয়ানকে চেনো। তোমার ফোনটা তো জঙ্গলেই ফেলে এসেছো। আমি আমার ফোন দিচ্ছি। সাফওয়ানকে তুমি এক্ষুনি কল করবে। আর আমরা এখন যেখানে আছি তার লোকেশন বলে ওকে এইখানে আসতে বলবে। ওকে পেলে আমরা তোমাকে ছেড়ে দেব। ডিল? কিন্তু শাফিন দাঁতে দাঁত চেপে মুখ ফিরিয়ে নিল ওদের থেকে। সেই সাথে নিজেকে বন্দী অবস্থা থেকে মুক্তি করতে
প্রাণপণ চেষ্টা করতে থাকলো। দিয়েগো হাসলো সাফিনের এমন অ্যাটিটিউড দেখে। তারপর হাতের ছুরিটা আরো একটু জোরে সাফিনের গলায় চেপে ধরে ওর হাতে বাঁধন খুলে দিয়ে বলল, কল দিয়ে ওকে আসতে বল, নইলে ওর জীবন তো নেবই, সাথে তোরটাও নেব। এখনই আসতে বল ওকে। বলে নিজের ফোনটা সাফিনের দিকে বাড়িয়ে দিল দিয়েগো। সাফিন হাতে ফোন নিচ্ছে না দেখে দিয়েগো আরো জোরে চেপে ধরল ছুরি। সাফিনের গলার ছুরির তীক্ষ্ণতায় সামান্য কেটে গেল, কিঞ্চিত রক্তের আভাস দেখা গেল সেখানে, কিন্তু ভয় পেল না সাফিন। দিয়েগোর চোখে চোখ রেখে ওর হাত থেকে ফোনটা নিল সাফিন। তারপর সাফওয়ানের ফোন নাম্বারে ডায়াল করলো। মুহূর্তেই সেটা বেজে উঠল ওদের থেকে কিছুটা দূরে থাকা মেহগনি গাছটার নিচে। হতচকিত হয়ে উঠল দিয়েগো আর ওর সাথে থাকা ছেলেগুলো। দিয়েগো আশেপাশে নজর বুলিয়ে চিৎকার করে বলল, সবাই সাবধান হও, শিকার আমাদের খুব কাছেই আছে। বাকিরা নিজেদের অস্ত্রগুলো সেট করে আশপাশ থেকে ছুটে এলো দিয়েগোকে প্রোটেক্ট দেওয়ার জন্য। কিন্তু জনবিশেক লোকজন আশ্চর্যজনকভাবে এখন 10 জনে পরিণত হয়েছে। দিয়েগো উত্তেজিত হয়ে চোখ বোলাতে লাগলো চারিদিকে। তারপর চিল্লিয়ে বলে উঠল, তোমরা এই কয়জন কেন? বাকিরা কই? ঠিক সেই মুহূর্তেই হেনরি নামক ছেলেটা দিয়েগোর বেশ খানিক পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, বস, এইখানে অ্যালফ্রেডের লাশ পড়ে আছে, কেউ ওকে 2 খণ্ড করে দিয়েছে। দিয়েগো চমকে উঠল। অ্যালফ্রেড তার দক্ষ ছেলেদের ভেতর একজন। তাকে এইভাবে নিঃশব্দে ধরাশায়ী করা কোনো অতি দক্ষ প্রফেশনাল ছাড়া তো সম্ভব নয়, তা সে বেশ ভালোভাবেই জানে। দিয়েগো সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠল, তোমরা সতর্ক থাকো, নিজেদের গানগুলো লোড করে রাখো, শিকার যেন পালাতে না পারে। এত কিছুর ভেতর দিয়েগো মাথা থেকে সাফিনের কথা পুরোই আউট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই ওদের ডান পাশের ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে একটা বজ্রকণ্ঠ ভেসে এলো, সাফিন, পালা। আর সেই কণ্ঠ শোনার সাথে সাথেই ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে ছুটে বেরিয়ে গেল সাফিন। অন্ধকারের ভেতর গাছপালার আড়ালে চলে গেল ও মুহূর্তেই। আর তখনই তড়িৎ গতিতে অন্ধকারের ভেতর থেকে নিজের 2 সাইডেড শোরটা নিয়ে হামলে পড়ল সাফওয়ান। ওর নিকটে থাকা 2 জন ছেলেকে মুহূর্তেই 2 টুকরো করে দিল ও। কিন্তু অন্যরা সতর্ক হয়ে গেল সাথে সাথেই। 2-3 জন ছেলে দিয়েগোকে ঘিরে অস্ত্রগুলো শক্ত হাতে ধরে দাঁড়িয়ে রইল সাফওয়ানের দিকে। ওদের হাতে ভারী অস্ত্রশস্ত্র ঠিকই, কিন্তু সেগুলো সাফওয়ানের উপর ব্যবহার করার অনুমতি নেই, কারণ সাফওয়ানকে জীবিত চায় লুকাস। সাফওয়ানের কিছু হয়ে গেলে আর কোনো কিছুই কোনো কাজে আসবে না। দিয়েগো খুব দ্রুত নিজের হাতে ওর স্টেন গানটা ধরে সাফওয়ানের দিকে তাক করলো। আপাতত ইলেকট্রনিক শক দিয়ে সাফওয়ানকে ধরাশায়ী করতে হবে, নইলে ওর সাথে পেরে ওঠা যাবে না। লোকাস আগেই সাবধান করে দিয়েছিল ওকে সাফওয়ানের ব্যাপারে, যেন সাফওয়ানকে ওরা হালকাভাবে না নেয়। কিন্তু সেই হালকাভাবে নিয়েই ওরা ভুল করেছে। কিন্তু দিয়েগো শুট করার আগেই সাফওয়ান আরো 2 জনকে কতল করে দিল নিজের ধারালো শটটা দিয়ে। সাফওয়ান এত দ্রুত নড়াচড়া করায় দিয়েগো ফোকাস করতে পারছে না, কিন্তু শেষ পর্যন্ত চোখ কান বুজে ও শুট করে দিল সাফওয়ানের দিকে পরপর কয়েকবার। প্রথম কয়েকটা মিস হলেও শেষের 2টা শট গিয়ে লাগলো সাফওয়ানের শরীরে। আর দুর্বল শরীরের এমন ভারী ইলেকট্রিক শক পড়ায় সাফওয়ান ধাম করে মাটিতে পড়ে গেল। তারপর কিছুক্ষণ ছটফট করে সেখানেই জ্ঞান হারালো ও।